ওয়েলকাম টু মুক্তা সিরিজ। গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড একটি অপারেশন করে বের হয় এবং তা সাকসেসফুলও হয়, কিন্তু তখনই তার কারো কথা ভেসে ওঠে এবং অনেকগুলো কল্পনা তার চোখের সামনে আসে। তখন সিন 3 বছর আগে চলে যায়, যেখানে একটি ছেলে জিয়াংমু একজনের চিকিৎসা করছিল। সে বলতে থাকে তার ডাক্তারির বেশ নাম রয়েছে এবং সকল রোগীরা সুস্থ হয়ে যায় বলে তাকে মিরাক্কেল ডাক্তারও বলা হয়। এরপর তাদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে ঝাও ফ্যামিলির ইয়াং মাস্টার জিজাও বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় কেউ আসে আর ঝামেলা শুরু করে। তখন দেখানো হয় কে ঝামেলা করেছিল। সেখানে আমাদের মেন লিড ফ্যাং এসেছিল এবং অনেক কথা বলছিল। জিজাও তখন ডেকে যায় যে কে তুই, আমাকে বাধা দিচ্ছিস। তখন ফ্যাং জিজাওয়ের সামনে একটি ফুল রাখে, যাতে তার অ্যালার্জি ছিল, তাই জিজাও অসুস্থ হয়ে যায়। আর এর জন্যই জিয়াংমু সেখানে এসেছে। তখন জিয়াংমুকে দেখে ফ্যাং ভাবে আরে এটা তো মেয়ে। আসলে জিয়াংমু আর ফ্যাং এর আগেও দেখা হয়েছিল, যেখানে ফ্যাং তাকে তলোয়ার দিয়ে ভয়ও দেখিয়েছিল। জিয়াংমু জিজাওয়ের চিকিৎসা করে চলে আসতে চাইলে ফ্যাং তার সামনে দাঁড়ায় আর বলে খুবই সুন্দর দেখতে এবং খুব ভালো চিকিৎসা জ্ঞান। জিয়াংমু বলে আবার সে লোক। তখন সেখানে ইমপ্রেস চলে আসে, যাতে সবাই বসে পড়ে। ইমপ্রেস বলে শুনলাম এখানে কেউ অশান্তি করেছে, কে সে? তখন ফ্যাং তার চাঁদ মুখ দেখায়, এতে প্রহরী তার দিকে এগিয়ে যায়, কিন্তু না, প্রহরী আসলে গিয়ে জিজাওকে একটি লাথি দেয়। কারণ হলো ফ্যাং ইমপ্রেসের তৃতীয় ছেলে, অর্থাৎ তৃতীয় প্রিন্স। এতে তো সবাই অবাক হয়ে যায়, জিজাও একটু বেশি অবাক হয়। তখন ফ্যাং তার সেই ফুল জিজাওর সামনে রাখে, এতে জিজাওর বেহাল অবস্থা হয়ে যায়। তাই জিয়াংমু তার চিকিৎসা করে। তখন ইমপ্রেস বলে তোমার চিকিৎসা জ্ঞান অনেক ভালো। তখন তৃতীয় প্রিন্স বলে বাবা মা, আমার একটা কথা আছে, আমি জিয়াংমুকে বিয়ে করতে চাই। এতে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সবাই তো জিয়াংমুকে ছেলে বলে জানে। সবাই বলতে থাকে তৃতীয় প্রিন্সের এটা কেমন আবদার। ইম্পেরর বলে শয়তান তুই বাড়ি আয়। জিয়াংমু আর তার অ্যাসিস্ট্যান্ট বাড়িতে ফিরে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে তৃতীয় প্রিন্স তো অনেক হ্যান্ডসাম, কিন্তু কষ্টের বিষয় হলো তিনি গে। তখন একটি লোক এসে বলে তৃতীয় প্রিন্স এসেছে, যাতে জিয়াংমুর কাশি উঠে পড়ে। জিয়াংমু ফ্যাংকে জিজ্ঞেস করে কিসের জন্য এসেছেন। ফ্যাং বলে সেটা তো আপনার জানাই, তাই না? জিয়াংমু বলে আমি ছেলে, আপনার চোখে কি সমস্যা হয়েছে? ফ্যাং বলে আসলে ব্যাপারটা হলো আমার ছেলেদেরই বেশি পছন্দ। জিয়াংমু বলে আমি আপনাকে বিষ দিয়ে মেরে ফেলবো, এখন যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ফ্যাং বলে না থাক, আমি চলে যাই, আর দাঁত বের করে চলে আসে। অন্যদিকে ইমপ্রেসকে দাস বলে তৃতীয় প্রিন্স কি সিংহাসন চায় না? তখন ইমপ্রেস বলে ফ্যাংকে অন্য একটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল যখন সে কিশোর ছিল, আর সেখান থেকেও সে প্রায় 10 বছর নিখোঁজ ছিল। সে এতদিন পর ফিরে এসেছে, সেটা নিশ্চয়ই সিংহাসনের জন্য নয়, তাহলে আর কিসের জন্য? এদিকে জিয়াংমু শুয়েছিল, তখন তার দরজায় ফ্যাং আসে, যাতে জিয়াংমু রেগে যায়, কিন্তু সে তাকে পাত্তা দিতে চাইছিল না। কিন্তু ফ্যাং প্রতিদিন এমন জ্বালাতে আসতো, যাতে রেগে জিয়াংমু তার রোগীদের সঙ্গেই অনেক খারাপ ব্যবহার করত। শেষমেশ সহ্য করতে না পেরে সে ফ্যাংকে জিজ্ঞেস করে আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? ফ্যাং বলে কারণ তুমি এমন চাঁদ যার কোনো চেহারা নেই। জিয়াংমু অবাক হয়ে যায় আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। জিয়াংমুকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তার জ্ঞান ফিরলে সে বলে আমি এই ড্রেস পরে কেন আছি? এখানে আমি তোমাদের বলে দেই, আসলে এটা হলো গল্পের শুরুতে দেখানো আমাদের সেই ফিমেল লিড, যে একটি এক্সপেরিমেন্ট করতে গিয়ে ইউয়ানের বডিতে চলে এসেছে। জিয়াংমু বলে আমি মরতে গিয়েও বেঁচে গেছি, কিন্তু অন্যের শরীরে চলে এসেছি। সে নিজের পেট থেকে তলোয়ার বের করে আর নিজের চিকিৎসা নিজেই করছিল। তখন আগমন হয় ফ্যাংয়ের, তার বুকে তীর গেঁথেছিল। ফ্যাং বলে তোমার চিকিৎসা জ্ঞান অনেক ভালো, তাহলে আমাকে সুস্থ করো, না হলে মেরে ফেলবো। জিয়াংমু রেগে সবগুলো তীর বের করে দেয়, এতে বেচারা অজ্ঞানী হয়ে যায়। জিয়াংমু যদিও ইউয়ানের বডিতে চলে এসেছে, কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে ফেলে। আর আগের জন্মে সে যেহেতু বড় ডাক্তার ছিল, তাই এখানেও সে ডাক্তারি করতে শুরু করে। জিয়াংমু বলে আপনি হয়তো আমাকে গুলিয়ে ফেলেছেন। ফ্যাং তার কাছে এসে থ্রেট করে যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে সবকিছু ফাঁস করে দেব। তাই জিয়াংমু তাকে খাদিম করতে করতে বলে আপনি কি চান? ফ্যাং বলে আমার চিকিৎসা করবে। জিয়াংমু বলে আচ্ছা বলুন কোথায় সমস্যা? ফ্যাং বলে না, এখানে না, আমার বাড়িতে এসো। ওদিকে জিজাও ইউয়ানের খোঁজ করছিল, মানে জিয়াংমু এখন যার শরীরে আছে তার। জিজাও বলে খোঁজ নাও এই জিয়াংমুটা আসলে কে? একদম ইউয়ানের মতো দেখতে, কিন্তু তার মুখের জন্মদাগটি নেই। পরদিন ফ্যাং এর কথা মতো জিয়াংমু ফ্যাং এর বাড়িতে যাওয়ার জন্য বের হয়, কিন্তু ফ্যাং তাকে কোলে উঠিয়ে নেয়। জিয়াংমু এতে অবাক হয়ে যায়, কিন্তু অন্য সবাই বলতে থাকে ছি ছি, কি সব দিন এসেছে। ফ্যাং নিজের বাড়িতে এসে বলে আমার রোগ ঠিক না হলে তোমাকে আমি যেতে দেব না। জিয়াংমু বলে আমি আমার চিকিৎসা করব, যদি আপনি সুস্থ হতে না চান সেটা আপনার বিষয়। এরপর তার চিকিৎসা করা হচ্ছিল, যেখানে ফ্যাং বলতে থাকে আমার তো পুরো শরীরটাই ব্যথা, যার জন্য জিয়াংমু এমন মেসেজ করে যে তার কয়েকটা হাড় ভেঙে যায়। এরপর চলে যেতে চাইলে ফ্যাং বলে আমার এখানে এখনো ব্যথা করছে, আর একটু মেসেজ করে দিলে ভালো হয়। জিয়াংমু বলে বেশি বার বেরো না।
সে চলে আসে, কিন্তু তাকে কেউ কিডন্যাপ করে নেয়। দেখা যায় তাকে সেই লোক কিডন্যাপ করিয়েছে। সে বলে আমি তোমাকে তৃতীয় প্রিন্স থেকে বাঁচাতে পারবো। জিয়াংমু বলে কি করতে হবে? সে বলে আমার চিকিৎসা করতে হবে। সে তার পায়ে একটি সুচ ঢুকিয়ে দেয়, কিন্তু কোনো কিছু অনুভব করে না। যাতে জিয়াংমু বলে আপনি কি ল্যাংড়া? জিয়াংমু তাকে পরীক্ষা করে বলে আপনি কে? আপনার শরীরেও সেই বিষ দেওয়া হয়েছে যেটা ফ্যাংকে দেওয়া হয়েছে। এরপর জিয়াংমু বাড়িতে ফিরলে মরার মতো ঘুমাতে থাকে, যাতে তার সেক্রেটারি বলতে থাকে না জানি কাল রাতে ওনার উপর দিয়ে কি গেছে। আর এসব বদনামের কথা শুনে জিয়াংমু উঠে তাদের মুখ চুপ করিয়ে দেয়। এসব কথা যখন অন্য রাজকুমার জানতে পারে, সে জিয়াংমুর ক্লিনিক বন্ধ করে দিতে লোকজন পাঠায়। তখন জিয়াংমু বলে আমায় নিয়ে সমস্যা, আমি চলে যাচ্ছি। জিয়াংমু চলে যায়, কিন্তু যাবে কোথায়? তখন তার একটি মেয়ের সাথে দেখা হয়, যে অনেক কান্না করছিল। ওর নাম শিয়ানরান। জিয়াংমু জিজ্ঞেস করলে শিয়ানরান বলে তার মুখে অনেক অ্যালার্জি হয়েছে। জিয়াংমু বলে আমি তোমার চিকিৎসা করতে পারি, আমি ডাক্তার। তাই সে শিয়ানরানের সাথে চলে আসে। কিন্তু এখানে মেয়েরা আবার খুবই ফ্ল্যাটি। জিজাও একটি গোয়েন্দার কাছে যায় জিয়াংমুর খোঁজ খবর নিতে। তখন সেই গোয়েন্দাও রাজি হয়ে যায়। এদিকে ফ্যাং জানতে পারে প্রিন্সের জন্য জিয়াংমু নিখোঁজ। ফ্যাং বলে তারা দেখতে চাইছে আমি প্রিন্সের বিরুদ্ধে কোনো স্টেপ নেই নাকি। যদি নেই তাহলে সব তাদের হাতে চলে যাবে, কিন্তু আমি তাদের ফাঁদে পা দেব না। তাই সে প্রিন্সের কাছে গিয়ে চিল্লাচিল্লি লাফালাফি করতে থাকে। অন্যদিকে জিয়াংমুর ওষুধে শিয়ানরানের অ্যালার্জি চলে যায়। তখন জিয়াংমু বলে তুমি এই প্যাভিলিয়নে থাকতে চাও না, তাই তো? তাহলে এখানে সাইন করো, আমরা অনেক টাকার মালিক হব। এসব বলে সে একটি কাগজে নিজের আর শিয়ানরানের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। তখন সবাই একটি কন্টেস্টে নাচ করতে আসে, যেখানে শিয়ানরানও নাম দেয়। আর তার সেই লেভেলের ডান্স দেখে সবাই তার অনেক প্রশংসা করে, যাতে শিয়ানরানও অনেক খুশি হয়ে যায়। কিন্তু বাড়িতে এসে সে জিয়াংমুকে দেখিয়ে নাচতে থাকে। জিয়াংমু চিৎকার করে ওঠে, কারণ এখন শিয়ানরান তার পেছনে পড়েছে। সে শিয়ানরানকে বিছানায় ফেলে দেয়, কিন্তু তখনই সেখানে আবার প্রিন্স ফ্যাং চলে আসে, যাতে শিয়ানরান চলে যায়। ফ্যাং বলে তুমি জামা খুলে ওকে বলে দাও যে তুমি মেয়ে, না হলে আমাকে দেখিয়ে দাও। কিন্তু জিয়াংমু ফ্যাং এর হাত মুচড়ে দেয়। জিয়াংমু বলে আমরা একটা বিজনেস শুরু করতে পারি। তাই ফ্যাং এর টাকা দিয়ে তারা একটি পার্লার খোলে, যেখানে শিয়ানরান ম্যানেজার হয়ে যায়। আর তাদের ব্যবসায় এত হিট হয় যে আরেকটি দোকানের সব কাস্টমার এখানে চলে এসেছে। কিন্তু সেই দোকানের মালিক অনেক রেগে যায়, কারণ তাদের লিন শপ এখন ডুবতে যাচ্ছে। এদিকে ফ্যাং জিয়াংমুকে ধরে নিয়ে আসে আর বলে সত্যি করে বলো সেদিন রাতে তুমি কই ছিলে? জিয়াংমু বলে পেশেন্ট দেখতে গিয়েছিলাম। ফ্যাং বলে কিন্তু সবাই ভাবছে তুমি আমার সাথে ছিলে। তখন একজন এসে বলে জিয়াংমু আপনার পার্লারে ঘাপলা হয়েছে। আসলে লিন শপের লোকেরা একটি মেয়েকে পাঠিয়েছে, যে বলতে থাকে তারই পার্লারের ক্রিম দিয়ে তার মুখের এই অবস্থা হয়ে গেছে, যাতে সবাই বলতে থাকে টাকা ফেরত দিতে। তখন ফ্যাং চলে আসে আর বলে টাকা চাইলে আমি দেব। কিন্তু জিয়াংমু তার কথায় প্রমাণ করে দেয় যে মেয়েটি মিথ্যে বলেছে, আর সে ইচ্ছে করেই তার ফেস নষ্ট করেছে। কিন্তু জিয়াংমু তাকে একটি ক্রিম দেয়, যেটা মাখলে তার মুখ ঠিক হয়ে যাবে। মেয়েটি সেটা নিয়ে চলে যায়। ফ্যাং বলে আমি ভাবতেও পারছি না তোমার এত বুদ্ধি। তখন জিয়াংমুর চোখ পড়ে জিজাওয়ের উপর। তখন তার আগের জন্মের কিছু ভীষণ ভেসে ওঠে। জিজাও সেখানে এসে বলে তৃতীয় প্রিন্স দেখি এখানেই। আগেরবার আপনি আমাকে ভালোই সাহায্য করেছিলেন, কিন্তু আমি জিয়াংমুর সাথে একান্তে কথা বলতে চাই। তাই তারা একা কথা বলতে থাকে। জিজাও তাকে ধন্যবাদ দেয় আগেরবার তার চিকিৎসা করার জন্য। জিয়াংমু বলে আপনার ফুলের সুবাসে অ্যালার্জি রয়েছে, তাই সাবধানে থাকবেন। জিজাও যাওয়ার সময় বলে আচ্ছা এমন কি কোনো ওষুধ আছে যাতে জন্মগত দাগ একদম দূর হয়ে যায়? এটা শুনে জিয়াংমু শকড হয়ে যায়, কারণ তারই তো জন্ম দাগ ছিল। জিজাও চলে যায়, কিন্তু জিয়াংমু এসব ভাবছিল। তখন তার মনে পড়ে আসলে ইউয়ানকে জিজাও মেরেছিল। আসলে ইউয়ান জিজাওকে ভালোবাসতো, কিন্তু জিজাও ইউয়ানকে মেরে ফেলে আর পুরো পরিবারই ধ্বংস করে ফেলে। মানে জিয়াংমু এখন যার ভেতরে আছে সেই ইউয়ান। জিয়াংমু এসব জেনে শকড হয়ে যায়। তখন সেখানে আবার ফ্যাং চলে আসে। জিয়াংমু জিজ্ঞেস করে আচ্ছা জিজাও মুন ফ্যামিলির শত্রু কেন? ফ্যাং বলে ও তোমাকে মারতে চাইবে, কিন্তু আমি তোমাকে বাঁচাবো, কারণ প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন জিয়াংমু তাকে অনেক জ্ঞান দেয় যে আমাদের মধ্যে কিছুই হতে পারে না। এরপর শিয়ানরান বলে আমাদের একটি ফুলের প্রয়োজন, কিন্তু এই আবহাওয়া সেটা পাওয়া যাচ্ছে না। যদি আমরা সেটা রোপণ করতে চাই তাহলে আমাদের জমির প্রয়োজন, আর আমরা সেটা ফ্যাং এর কাছ থেকে নিতে পারি। জিয়াংমু বলে সেটা তুমি আগে বলবে না? আমি তো রিজেক্ট করে দিলাম। তাই সে আবার ফ্যাং এর কাছে আসে, কিন্তু খুবই লজ্জা পেয়েছিল। ফ্যাং তাকে ভেতরে নিয়ে আসে। তখন জিয়াংমু বলে সে কেন এখানে এসেছে। ফ্যাং এতে রাজি হয়ে যায় আর বলে জিজাও তোমাকে নিয়ে ইনভেস্টিগেট করছে। ওদিকে জিজাও জেনে গেছে জিয়াংমুই হলো আসলে ইউয়ান। সে তো এটা জেনে নিজের বউকে নিয়ে ইমপ্রেসের কাছে গেছে, কারণ তার বউয়ের আন্টি হলো ইমপ্রেস। জিজাও বলে আপনার কথায় আমি আমার পরিবার মুন ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছি। ইউয়ানকে আমি নিজে মেরেছি, কিন্তু কি করে ও বেঁচে গেল?
আমি বুঝতে পারছি না। তাকে সাপোর্ট করার জন্য এখন তৃতীয় প্রিন্সও আসে। তখন ইমপ্রেসের আদেশে প্রহরী জিজাওকে ফুলের সুবাস শুকায়, যাতে জিজাও অসুস্থ হয়ে সেখানেই মারা যায়। ওদিকে ফ্যাং বলতে থাকে, আমি তোমাকে জমি আর বাকি সব দেবো, কিন্তু তোমাকে প্রতিদিন আমাকে সুস্থ করতে আসতে হবে, যাতে জিয়াংমু রাজি হয়ে যায় আর ছুরি কাচি বের করে। ফ্যাং বলে, অন্য কেউ দেখলে তো ভাববে তুমি আমাকে কুচি করে ফেলবে। জিয়াংমু তার চিকিৎসা শুরু করে দেয়। এরপর তারা খাবার খাচ্ছিল, তখন জিয়াংমু সকল ভালো খাবার নিয়ে চলে যায় আর বলে যে আপনার এসব খাওয়া উচিত হবে না। সে তাকে শাক পাতা তরুলতা দিয়ে যায়। তখন একজন প্রহরী এসে তাকে মাংস খেতে দেয়। ফ্যাং বলে, এটা আমি খেতে পারবো না। প্রহরী বলে, আপনি যদি সুস্থ না হন তাহলে জিয়াংমু যেতে পারবে না, আমি তো আপনার সাহায্য করছি। যার জন্য ফ্যাং খেতে শুরু করে। পরদিন জিয়াংমু যখন আবার মেনশনে আসছিল, তখন সেই লোকটি তাকে দাঁড় করায়, মানে যাকে সে চিকিৎসা করেছিল। সেই লোকটি বলে, আমাকে ভুলে গেছো? জিয়াংমু বলে, কিভাবে বলবো, আপনি তো একটা শয়তান। সে বলে, আমার পা তুমি ঠিক করতে পারবে? আর বলেছিলে আমার শরীরে নাকি বিষ আছে। জিয়াংমু বলে, কিন্তু আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। কিন্তু তাকে যেতেও দেওয়া হয় না। অন্যদিকে ফ্যাং বলতে থাকে, ওকে পালানো নাকি? সে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তারা সামনাসামনি বসে। জিয়াংমু বলতে থাকে, তোমরা মারামারি করো না। কিন্তু ফ্যাং আর সে হাত মেলায়, কারণ তারা আগে থেকে বন্ধু। আর এর নাম হলো মিঙ্গেও। সে ইউয়ানের পরিবারের লোক, অর্থাৎ জিয়াংমু এখন যার শরীরে আছে তার পরিবারের। যেটা জেনে জিয়াংমু শকড হয়ে যায় আর অনেক খুশি হয়। সে চলে গেলে মিঙ্গেও বলে, আমি তো মনে করেছিলাম তুমি মারা গেছো। ফ্যাং বলে, 10 বছর লুকিয়ে থাকা মরে যাওয়ার থেকে কম নাকি? মিঙ্গেও বলে, আর আমার পায়ের অবস্থা তোমার কেমন লাগছে, সেটা কি মরে যাওয়া থেকে কম? ফ্যাং বলে, এবার আমার একটা প্ল্যান আছে। মিঙ্গেও বলে, আমি সাহায্য করব। এদিকে শিয়ানরান বলে, আমাদের বিজনেস আরো বড় করা যাবে, কিন্তু আরো টাকার প্রয়োজন। তখন জিয়াংমু বলে, এভাবে টাকা আনবো। সে যেহেতু মডার্ন সময় থেকে এসেছে, তাই সে হুইল চেয়ার সম্পর্কে জানে। তাই একটি হুইল চেয়ার বানিয়ে মিঙ্গেওকে গিফট করে। মিঙ্গেও অনেক খুশি হয়ে যায়। তখন জিয়াংমু বলে, আপনি কি আমাকে খুশি হয়ে কিছু দিতে চান? মিঙ্গেও বলে, তোমার কত চাই? জিয়াংমু অনেকগুলো টাকা চায়। যাতে ফ্যাং বলে, এটা কেমন কথা? কিন্তু মিঙ্গেও রাজি হয়ে যায়। এরপর রোমিও ফ্যাং জিয়াংমুর সাথে রোম্যান্স করতে থাকে। জিয়াংমু বলে, চলে যাও, না হলে লোকজন ডাকবো। ফ্যাং বলে, ডাকো ডাকো, তোমার গলা ফেটে গেলেও কেউ আসবে না। তুমি কি জানো তুমি বিপদে আছো? সবাই তোমায় নিয়ে ইনভেস্টিগেট করছে, এমনকি মিঙ্গেও জানে তুমি ইউয়ান। ইউয়ান বলে, তাহলে উপায়? ফ্যাং বলে, আমাকে বিয়ে করে নাও। জিয়াংমু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন জিয়াংমুর দাসী চলে আসে আর বলে, তারা আগে যেখানে থাকতো সেখানে একজন অনেক অসুস্থ। জিয়াংমু পরীক্ষা করে দেখে তাকেও বিষ দেওয়া হয়েছে। তখনই সেখানে অনেকগুলো তীর ছুঁড়ে আসে। ফ্যাং জিয়াংমুকে বাঁচাতে গেলে একটি তীর তার পিঠে গেঁথে যায়, যাতে জিয়াংমু অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তীরে বিষ ছিল। সে তার চিকিৎসা করতে গেলেই সেখানে মেনশনের প্রহরী চলে আসে। তারা বলতে থাকে, তুমি আমাদের তৃতীয় প্রিন্সের এই অবস্থা করেছো। আর জিয়াংমুকে কোনো চিকিৎসা করতে না দিয়ে ধরে নিয়ে আসে। এদিকে প্রিন্স এই খবর নিয়ে নিজের ভাইয়ের কাছে আসতে থাকে, কিন্তু ইমপ্রেসের মুখ দেখে মনে হচ্ছিল সে বিষয়ে সব জানে। জিয়াংমুকে কারাগারে নিয়ে আসা হয়, যেখানে জিয়াংমু অনেক চিৎকার করে, কিন্তু কেউ তাকে যেতে দেয় না। অনেকক্ষণ পর ফ্যাং এর জ্ঞান ফিরে আসে। তখন সেখানে প্রিন্স বসেছিল আর বলে, ভাই তোমার জ্ঞান ফিরেছে? ফ্যাং বলে, জিয়াংমু কোথায়? কিন্তু প্রিন্স তাকে ওষুধ খেতে বলে। ফ্যাং কিছুতেই খাবে না, সে জিয়াংমুর কথা জিজ্ঞেস করছে। অন্যদিকে কারাগারে বসে জিয়াংমু ভাবছে, তৃতীয় প্রিন্স, আপনি সুস্থ হয়ে যাবেন তো? আপনি আমাকে এখান থেকে বের করতে পারবেন। তখন সেখানে মিঙ্গেও চলে আসে, যাতে জিয়াংমু খুশি হয়ে যায় যে মিঙ্গেও আমাকে এই কারাগার থেকে বের করবে। কিন্তু মিঙ্গেও উল্টো সুর ধরে। সে বলে, এই সেই লোক যে তৃতীয় প্রিন্সকে মারতে চেয়েছিল। মিস্টার লিন বলে, হ্যাঁ। মিঙ্গেও বলে, তাহলে ওনার কঠিন শাস্তির ব্যবস্থা করুন। যেটা শুনে জিয়াংমু রেগে যায়। এতে মিঙ্গেও মিস্টার লিনকে বলে, আমার এই লোককে আগেও সহ্য হতো না, তাই ওনাকে চরম ধুলাই দেওয়া হোক। পরবর্তীতে আমি প্রিন্সকে বলে আপনার একটি গতি করব, যাতে লোকজন গিয়ে জিয়াংমুকে অনেক মারে, এমনকি মেরেই ফেলে আর বডি নিয়ে বেরিয়ে আসে। মিঙ্গেও বলে, ওর বডি কুকুরদের দিয়ে দিন। তখন সেখানে ফ্যাং চলে আসে আর জিজ্ঞেস করে জিয়াংমু কোথায়। ফ্যাং পুরো বিষয়টা বুঝতে পেরে অনেক ভেঙে পড়ে। সে মিঙ্গেওর জামা ধরে বলে, তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। মিঙ্গেও বলে, ও আপনাকে মারতে চাইছিল। ফ্যাং বলে, জিয়াংমু নির্দোষ। আর মিঙ্গেওর সাথে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। এরপর ফ্যাং আর প্রিন্স ইমপ্রেস এবং ইম্পারের কাছে যায়, যেখানে ইমপ্রেস বলে, ভালোই হয়েছে ও মারা গেছে। তৃতীয় প্রিন্স ছেলেদের পছন্দ করে, এটা একটা কলঙ্ক। আর ও তৃতীয় প্রিন্সের ক্ষতিও করতে চেয়েছিল। ফ্যাং অসহায়ের মতো বলে, জিয়াংমু নির্দোষ। প্রিন্স বলে, আমি আমার ভাইকে যোগ্য করে গড়ে তুলবো। এম্পায়ার বলে, তুমি এই ম্যানশন ছেড়ে এক পাও রাখবে না। কিন্তু ফ্যাং জিয়াংমুর জন্য অনেক ভেঙে পড়ে। প্রহরী তার জন্য ওষুধ নিয়ে আসে, যাতে তার জিয়াংমুর বলা সব কথা, তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। ফ্যাং বলে, আজকে থেকে সব গেস্টদের জন্য এই ম্যানশন বন্ধ।
সকল স্টাফদেরও ডিসমিস করে দাও। পরদিন এম্পায়ার ঘোষণা করে, আমি আর রাজকার্য চালাতে পারবো না, আমি অনেকটাই অসুস্থ, তাই সকল দায়িত্ব আমি ক্রাউন প্রিন্সকে দিয়ে যাচ্ছি। ক্রাউন প্রিন্সও বলে, আমি সবকিছুর দায়িত্ব নিলাম। এরপর তারা যখন ফ্যাং এর কাছে আসে তখন প্রহরী বলে তৃতীয় প্রিন্স নেই, যাতে ক্রাউন প্রিন্স চমকে যায়। অন্যদিকে জিয়াংমুকে দেখানো হয় যে এখনো মারা যায়নি, সে একটি রুমে রয়েছে আর সেখানে তার খেয়াল রাখার জন্য মেয়েডও ছিল। জিয়াংমু কিছুই বুঝতে পারে না সে বেঁচে আছে নাকি আবার জন্ম নিয়েছে। আসলে সে বেঁচেই আছে। সেখানে আমাদের ওই গোয়েন্দাকে দেখানো হয় যার কাছে জিজাও ইউয়ানের খোঁজ নিতে বলেছিল। সে বলতে থাকে, তোমার উপরে আমাকে ইনভেস্টিগেট করতে হবে, তুমি মরে গেলে চলবে নাকি? তখন সে তার মুখ খোলে আর আমরা দেখতে পাই এই হলো আমাদের রোমিও ফ্যাং। জিয়াংমু একদম শকড হয়ে যায় আর ফ্যাংকে মারতে মারতে বলে, আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো। আমি মারা গেছি। জিয়াংমু তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিঙ্গের সাথে দেখা করতে আসে, যেখানে জিয়াংমু মিঙ্গেওকে ফেলে দেয় আর ফ্যাংকে সাহায্য করতে না করে। তারা দুজনেই হাসতে থাকে। মিঙ্গেও বলে, এসব আমাদের প্ল্যান ছিল, কারণ অনেকেই তোমার পেছনে পড়েছিল, তোমাকে বাঁচাতেই হতো। তখন ফ্যাং বলতে থাকে, আমার মা তোমার ফ্যামিলির কাছে কিছুতেই মাথা নত করতে পারছিল না, তাই সে প্ল্যান করে তোমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এখন সে তোমার ব্যাপারেও সব জেনে গেছে, তাই তুমি বিপদে ছিলে। এসব কথার মাঝে মিঙ্গেও বলে, আরে কেউ তো আমাকে উপর দিল। মিঙ্গেওর ইচ্ছেও পূরণ হয়। জিয়াংমু বলে, আচ্ছা আমি তোমাদের সাহায্য করব। কথায় কথায় সে ফ্যাং এর কাছে চলে আসে, কিন্তু আবার চলে যায়। রাতের বেলা ফ্যাং জিয়াংমুকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? জিয়াংমু বলে, আমি ভাবছি তোমার কথা। এত বছর তুমি লুকিয়েছিলে, যার জন্য তোমার কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া তোমার কাছে টাকা পয়সাও নেই, তুমি ক্রাউন প্রিন্সের মতো কি করে হয়ে উঠবে? ফ্যাং বলে, কিন্তু আমার কাছে মার্শাল আর্ট আছে। সে জিয়াংমুকে নিয়ে উড়ে চলে যায়। জিয়াংমু বলে, বাহ, আমি আবার উঠতে চাই। ফ্যাং তাকে নিয়ে গাছের উপরে দাঁড়ায়। জিয়াংমু বলে, আজকের চাঁদ অনেক সুন্দর। ফ্যাং বলে, কিন্তু তোমার চেয়ে সুন্দর না। পরদিন তারা কথা বলছিল যে কি করে বাইরে বের হওয়া যায়। তখন জিয়াংমু বলে, তারা একটি স্বাস্থ্যকেন্দ্র খুলবে, কিন্তু সমস্যা হলো সে বের হবে কি করে? ইউয়ানও মারা গেছে আর জিয়াংমুও মারা গেছে। ফ্যাং বলে, ইউয়ানের মতো তোমার মুখের দাগ নেই, তাহলে তুমি আরেকটা নতুন নাম নিয়ে বের হোক। রাতের বেলা ফ্যাং জিয়াংমুর রুমে চলে আসে। জিয়াংমু বলে, এখানে কি করছো? ফ্যাং বলে, আমি তোমার রুমেই ঘুমাবো। সে নিচে বিছানা করে শুয়ে পড়ে। তখন জিয়াংমু বলে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? ফ্যাং বলে, এটা নতুন কি? জিয়াংমু বলে, আমি ইউয়ান না। ফ্যাং বলে, হ্যাঁ হ্যাঁ তুমি জিয়াংমু। জিয়াংমু বলে, আমি সত্যিই ইউয়ান না, আমি ভবিষ্যৎ থেকে এসেছি আর সকল সত্যি বলে দে। ফ্যাং সবটা বুঝতে পারে। সে বলে, আমি তোমাকেই পছন্দ করেছি আর তোমাকেই ভালোবেসেছি, তুমি কে তা জানার দরকার নেই। এসব শুনে জিয়াংমু অনেক খুশি হয়ে যায়, কারণ সেও আস্তে আস্তে ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন জিয়াংমু বলে, আমাদের এখন অনেকগুলো কবিরাজের প্রয়োজন, যারা তোমার বডির এই বিষের বিষয়ে কিছু করতে পারবে, কিন্তু কোথায় পাবো? ফ্যাং বলে, আমি এমন জায়গা চিনি যেখানে অনেক কবিরাজরা আছে আর তারা আমাকেও চেনে। কথা মতো তারা সেখানে যায়, কিন্তু তাদের দেখি দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। জিয়াংমু বলে, তুমি না বলেছিলে এখানে সবাই তোমাকে চেনে? তখন সেখানের একজন অনেক আহত হিসেবে চলে আসে, যার অবস্থা খারাপ। জিয়াংমু বলে, একটা উপায় পেয়ে গেছি। সে তখন সেই আহত ব্যক্তির সার্জারি করে যাতে তার প্রাণ বেঁচে যায়। সবাই তো তার জয় জয়কার করতে থাকে আর খুশি হয়ে তাকে একটি পেন্ডেন্ট দেওয়া হচ্ছিল। জিয়াংমু বলে, আমাদের এসবের দরকার নেই, আমাদের কিছু কবিরাজের প্রয়োজন। তখন ফ্যাং খাবলা দিয়ে পেন্ডেন্টটা নিয়ে নেয় আর জিয়াংমুকে বলে, আরে এই পেন্ডেন্টটার আদেশই সকল কবিরাজরা মেনে চলে, যাতে জিয়াংমু লাফিয়ে ওঠে আর পেন্ডেন্টটা নিয়ে নেয়। কবিরাজ তো জোগাড় হয়ে গেল, এখন টাকার অনেক প্রয়োজন। ফ্যাং বলে, একটি জায়গা আছে যেখানে টাকা লোন নেওয়া যায়, কিন্তু কিছু বন্ধক দিতে হয়। জিয়াংমু বলে, তুমি আমাকে ঘুষি মেরো না, আমি ওই পেন্ডেন্টটাই বন্ধক দেব। যাই হোক, তারা সেখানে আসে। তখন জিয়াংমু একটি লোককে বলে তাদের 1 লাখ টাকা দরকার। লোকটি আজব ভাবে সেখান থেকে চলে যায়। তারা কিছু বুঝতে পারে না। তখন আবার সেই লোকটি এসে বলে, মালিক হুজুর বলেছে তিনি আপনাকে ডাবল পরিমাণ দেবে, তা ফেরত দিতে হবে না, কিন্তু শুধু এখানে সাইন করতে হবে। জিয়াংমু দেখে এটি ম্যারেজ সার্টিফিকেট। আসলে এখানের মালিক আর কেউ না, মিঙ্গেও। মিঙ্গেও জিয়াংমু আর ফ্যাংকে বিয়ে করতে বলে। তারা তো রাজি, তাই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপর তারা সবসময় একে অপরের সাথে থাকার শপথ নেয়। ফ্যাং বলে, আমাদের সকল প্রস্তুতি করা শেষ, কিন্তু ভবিষ্যৎ কি হবে তা আমাদের জানা নেই। আচ্ছা বাদ দাও। সে জিয়াংমুকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। পরদিন তারা তাদের স্বাস্থ্য কেন্দ্রে চলে আসে। জিয়াংমুর 2 অ্যাসিস্ট্যান্ট আর শিয়ানরানও সেখানে আসে। তারা জানতে পারে যে জিয়াংমু আসলে মেয়ে, তাই তারা হতবাক হয়ে যায়। জিয়াংমু সেই 3 জনকে নিজের দলে নিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে তাদের স্বাস্থ্য কেন্দ্রকে জনপ্রিয় করে তোলে। সকল লোকেরা সেখানে যেতে থাকে। তখন ক্রাউন প্রিন্সের নজর পড়ে জিয়াংমুর দিকে। জিয়াংমু নিজের নাম পাল্টে মো রেখেছে। প্রিন্স জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? প্রহরী বলে, ও মো। প্রিন্স বলে, ওর বিষয়ে সব ইনফরমেশন জোগাড় করো
এদিকে জিয়াংমু সকল ইনফরমেশন জোগাড় করে কবিরাজের কাছে যেতে থাকে। তখন ঘোষণা করা হয় এম্পারার মারা গেছে। বাবার মৃত্যুর সংবাদ শুনে ফ্যাং শকড হয়ে যায়। জিয়াংমু তাকে প্রাসাদে যেতে বলে। মিঙ্গেও বলে, তুমি যাও, আমি জিয়াংমুর সাথে আছি। এরপর তারা কবিরাজের কাছে আসে। সে বলে, বাইক্ল্যানের জন্য আমি এই বিষটা তৈরি করেছিলাম। অনেক রকমের উপাদানের সাহায্যে এই বিষটা তৈরি হয়েছে। জিয়াংমু বলে, এটার কি কোনো ওষুধ নেই? সে বলে, এখন আমি তা তৈরি করিনি। মিঙ্গেও বলে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। জিয়াংমু মিঙ্গেওকে বোঝায়, আমি এমনিতেও আপনার সার্জারি করতে পারবো, 1 বছরের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু আমি শিওর না যে এটা সাকসেসফুল হবে কিনা। মিঙ্গেও বলে, আমি রিস্ক নেব। এরপর তার সার্জারি করা হচ্ছিল। জিয়াংমু মিঙ্গেওর জন্য অনেকটা ভয় পেয়েছিল, তাই অপারেশন শেষে সে অজ্ঞানী হয়ে যায়। অন্যদিকে এম্পারারের অবর্তমানে ক্রাউন প্রিন্স তার সিংহাসনে বসে। তার সাথে ফ্যাং দেখা করে। তখন প্রিন্স মোয়ের কথা বলে, মানে জিয়াংমুর কথা বলে, যে তাকে এই প্রাসাদে এনে রাখা হোক, যাতে ফ্যাং রেগে যায়। প্রিন্স বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? এদিকে জিয়াংমুর জ্ঞান ফিরলে সে ফ্যাংকে দেখতে পায়। তখন প্রহরী বলে, মিঙ্গেও হারতে পারছে, যাতে জিয়াংমু খুশি হয়ে সেখানে যায়। মিঙ্গেও তাকে ধন্যবাদ দেয়। এরপর ফ্যাং আর জিয়াংমু একসাথে ছিল। জিয়াংমু প্রিন্সের কথা জিজ্ঞেস করে। তখন ফ্যাং কথা ঘুরিয়ে দেয়, যাতে জিয়াংমু বুঝতে পারে ফ্যাং কিছু লুকাচ্ছে। তাই এক লাথি দিয়ে তাকে নিচে ফেলে আর বলে, নিচেই ঘুমাবে নাকি বলবে যে কি হয়েছে? ফ্যাং বলে, প্রিন্স চায় তুমি প্রাসাদে গিয়ে থাকো। জিয়াংমু বলে, এটা তো ভালো কথা, আমি তাহলে জানতে পারবো বাইক্ল্যান বিষ প্রয়োগ করে কিভাবে। ফ্যাং বলে, আমি ঠিক করেছি তুমি যতদিন আমার সাথে থাকবে আমার কিছুর দরকার নেই। এরপর ফ্যাং লাফিয়ে বিছানায় উঠে পড়ে। সকালে ফ্যাং এর ঘুম ভাঙলে সে জিয়াংমুকে দেখতে পায় না। জিয়াংমু একটি চিঠি লিখে গেছে। আসলে জিয়াংমু প্রাসাদে চলে গেছে। ক্রাউন প্রিন্স আগে থেকেই তাকে পছন্দ করত। সে বলে, রানীর জায়গাটা এখনো খালি আছে। অন্যদিকে ফ্যাং জানতে পারে জিয়াংমু প্রাসাদে চলে গেছে, তাই সে অনেকটা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জিয়াংমু আর প্রিন্স দুজনেই চিন্তায় রয়েছে। প্রিন্স বলে, ও কি বুঝতে পারছে আমি কি বলছি? আর জিয়াংমু বলে, ও এখনো যাচ্ছে না কেন? জিয়াংমু বলে, এখন অনেক রাত হয়ে গেছে, আপনি চলে যান। তখন প্রিন্স বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আর তার পাশে এসেই বসে। জিয়াংমু সরে যায়। তখন প্রিন্স বলে, এখানে আসো। জিয়াংমু বলে, আপনি ঠিক কি করতে চাইছেন? প্রিন্স বলে, তোমাকে স্পয়েল করতে। জিয়াংমু হাসতে হাসতে প্রিন্সকে একটি ঘুষি দিয়ে দেয়, যাতে জিয়াংমুকে টানিয়ে দেওয়া হয়। ইমপ্রেস জিজ্ঞেস করে, তোমার চোখে কি হয়েছে? প্রিন্স বলে, সেটা কিছু না। ইমপ্রেস জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আমি শুনেছি কয়েকজনের শরীরে বিষ পাওয়া যাচ্ছে, যার জন্য আমি মাস্টারকে সাহায্য করতে এসেছি। কিন্তু ইমপ্রেস তাকে রাখতে রাজি না, কারণ এতে তার সিক্রেট ফাঁস হয়ে যেতে পারে। তখন প্রিন্স বলে, মোকে এখানে থাকতে দেওয়া হোক। তাই আর ইমপ্রেস না করতে পারে না। এরপর প্রিন্স জিয়াংমুকে ফেলে দেয়, আবার সাহায্য করতে চায়, কিন্তু জিয়াংমু হাত সরিয়ে নেয়। তখন প্রিন্স বলে, আমি শুনেছি ইউ ফ্যামিলির ছোট মেয়ে বেঁচে আছে, আর সেটা কি অনেক সুন্দরী? জিয়াংমু বলে, না না, সেই ফ্যামিলির কেউ বেঁচে নেই, আমাকে আপনি যেতে দিন। প্রিন্স বলে, আমার ইচ্ছে তুমি পূরণ করবে না? জিয়াংমু বলে, আপনি আমাকে জোর করে বিয়ে করতে পারেন না। আর প্রিন্সকেই অনেক কথা শুনিয়ে দেয়। প্রিন্স তো রাগ করেই না, বরং তার অনেক আনন্দ লাগে। এরপর ইমপ্রেস তাকে জিজ্ঞেস করে, তুমি নাকি অনেক ভালো ডাক্তার, তাহলে তুমি যা জানো এখানে লেখো। কিন্তু জিয়াংমু কলমই ধরতে পারছিল না। জিয়াংমু বলে, আমাকে কি লেখার জন্য তুলি দেওয়া যাবে? তখন প্রিন্স তার জন্য তুলি নিয়ে আসে। জিয়াংমুকে লিখতে দেখে সে বলে, তোমাকে লিখতে কে শেখালো? প্রিন্স ইমপ্রেসকে বলে, মনে হচ্ছে ও আটকে গেছে, পরের বার ও ঠিক করে নেবে। ইমপ্রেস বলে, তোমার মনে হচ্ছে যে ও এই প্রাসাদে থাকার যোগ্য? প্রিন্স তার কাছে রিকোয়েস্ট করে। এরপর তারা যখন ফিরছিল, তখন জিয়াংমু ভুলে বলে ফেলে যে তোমরা তো বিষও ইউজ করো, যাতে প্রিন্স চমকে যায় আর বলে, মনে হচ্ছে তুমি একটু বেশি জানো। জিয়াংমু বলে, আরে আমি তো এটা বলতে চাইনি, ওটা বলতে চেয়েছি। ঘরে এসে জিয়াংমু ভয় পাচ্ছিল যে আজকে তো আমি গেলাম। তখনই মুখোশ পরা একজন লোক চলে আসে, যাতে জিয়াংমু অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি এখনই মরতে চাই না। কিন্তু আসলে সেটা ফ্যাং ছিল। জিয়াংমু বলে, আরেকটু আগে আসলে কি হতো, আমি কত বলি হয়েছি। জিয়াংমু প্রাসাদ থেকে চলে যাচ্ছে বলে ইমপ্রেস অনেক রেগে যায় আর জিয়াংমুকে মেরে ফেলতে বলে। তখন প্রিন্স তার কাছে আসে আর মোকে মারতে না করে, কারণ সে জিয়াংমুকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। ইমপ্রেস বলে, এতকাল বসে আমি প্রিন্সকে শিখিয়েছি কি করে এসব মোহ থেকে দূরে থাকতে হয়, কিন্তু এই মেয়েটা, সে অনেক রেগে যায়। জিয়াংমু ফ্যাংকে বলে, তুমি ওয়েট করো, আমি এই বিষের ওষুধ বের করব, তোমাকে আর মিঙ্গেকেও সুস্থ করে তুলবো। ফ্যাং বলে, তার আগে আমাকে প্ল্যান কাজে লাগাতে হবে। সে রাতের বেলা একটি পোস্টার লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল এম্পারারকে বিষ দিয়ে মারা হয়েছে, যাতে প্রিন্স এম্পারার হতে পারে। এসবের ফলে তো সবাই প্রিন্সকে খারাপ লোক বলতে থাকে। এরপর তারা সবাই শেখ কবিরাজের কাছে আসে। কবিরাজ একটি স্টিক দেয় আর বলে, এখানে আঙুলের 1 ফোঁটা রক্ত দিতে হবে। যদি শরীরে বিষ থাকে তাহলে এটা কালো হয়ে যাবে। দেখা যায় জিয়াংমুর শরীরেও বিষ রয়েছে, কিন্তু ওদের বিষ কমতে শুরু করেছে, যাতে সবাই শকড হয়ে যায়।
জিয়াংমু বলে সেই প্রাসাদে অন্য ধরনের একটা ধূপ দেওয়া হতো, আর সেটার কারণেই হয়তো আমার শরীরে বিষ ঢুকেছে, অন্যদের বিষ কমে গেছে, কারণ কবিরাজ তাকে ওষুধ দিয়েছিল। কিন্তু যদি ধূপে এই বিষ থেকে থাকে তাহলে ইমপ্রেস আর প্রিন্স কি করে বেঁচে যাচ্ছে? জিয়াংমু বলে নিশ্চয়ই তারা কোনো অ্যান্টিডোট নিয়েছে। এসব কথা শুনতে পেয়ে প্রিন্স ফ্যাং এর উপর অনেক রেগে যায়, কারণ সবাই প্রিন্সকে বলেছিল সে বিষ দিয়ে এম্পাররকে মেরেছে। ইমপ্রেস বলে ওই ফ্যাংকে মেরে ফেলো। তখন প্রিন্স বলে ও আমার ভাই, তাই আমি মুখে মুখে বুঝে নিতে চাই। এদিকে বিপদ বুঝতে পেরে ফ্যাং আর জিয়াংমু পালাচ্ছিল, কিন্তু তাদের প্রিন্স ধরে ফেলে। প্রিন্স বলে তুমি এটা কেন করলে? ফ্যাং বলে তুমি আগে ভাবো তুমি কি কি করেছো। আমার ভাইদের মেরেছো, বাবাকে মেরেছো সিংহাসনের জন্য। কিন্তু প্রিন্স মানতে চায় না। সে বলে আমি তোমাকে নিজের হাতে মারবো না, তুমি এখনই নিচে লাফ দাও। ফ্যাং বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু একটি শর্ত আছে, মোকে বাঁচিয়ে রাখতে হবে। প্রিন্স এতে রাজি হয়ে যায়, কিন্তু জিয়াংমু বলতে থাকে আমি একজন স্বাধীন মানুষ, আমি কি করব সেটা আমি ঠিক করব, আমি বাঁচতে চাই না। ফ্যাং বলে এত রাগ থাকাটা ভালো না, ঠিক আছে চলো। তারা একসাথে লাফ দিতে যাবে, কিন্তু ফ্যাং জিয়াংমুকে পেছনে ধাক্কা দিয়ে বলে তুমি বেঁচে থেকো, আর নিজে উপর থেকে পড়ে যায়। জিয়াংমু চিৎকার করতে থাকে, প্রিন্স তাকে ধরে রাখে। তাদের দুজনেরই একে অপরের সাথে কাটানোর সময় মনে পড়তে থাকে। পরদিন প্রহরী এসে বলে ফ্যাং এর বডি পাওয়া যায়নি। প্রিন্স আবার খুঁজতে বলে। তখন জিয়াংমুর জ্ঞান ফিরে আসে, কিন্তু সে প্রিন্সকে ফ্যাং বলে ডাকতে থাকে, কারণ জিয়াংমু এতটাই শক্ট হয়ে গিয়েছে যে এখন তার মানসিক সমস্যা শুরু হয়েছে। ইমপ্রেস আবারও মুখে মেরে ফেলতে বলে। প্রিন্স আবারও তার কাছে মিনতি করে মুখে বাঁচিয়ে রাখার জন্য। সে জিয়াংমুর সাথে অনেক ভালো আচরণ করতে থাকে। ইমপ্রেস সেই কবিরাজকে নিয়ে আসে জিয়াংমুর চিকিৎসা করতে। সে জিয়াংমুকে ওষুধ দেয়, কিন্তু প্রিন্স তাকেও বিশ্বাস করতে পারছিল না। সে ভাবতে থাকে ইমপ্রেস জিয়াংমুকে মেরে ফেলবে, ওষুধের জায়গায় বিষও দিতে পারে। আসলে প্রিন্স জিয়াংমুকে অনেক ভালোবেসে ফেলেছে। রাতের বেলা জিয়াংমু উঠে সকল ওষুধ ফেলে দেয়, কারণ জিয়াংমুর কিছুই হয়নি। সে শুধু ফ্যাংয়ের শেষ কথাটা মনে করতে থাকে যে তুমি বেঁচে থেকো। পরদিন জিয়াংমু আর প্রিন্স একসাথে ছিল। সেখানে একজন প্রহরী এসে বলে সর্বনাশ হয়ে গেছে, বিদ্রোহীরা তুফান শুরু করে দিয়েছে, যাতে জিয়াংমু খুশি হয়ে বাইরে আসতে থাকে। প্রিন্স বলে ফ্যাংয়ের কাছে যাচ্ছ? জিয়াংমু শক্ট হয়ে যায়। প্রিন্স বলে আমি চেয়েছিলাম তোমাকে আমার পাশে রেখে আমার করে নিতে, কিন্তু তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে বলে এসেছো। জিয়াংমু বলে তুমি কি করেছো? সকল উত্তরাধিকারদের বিষ দিয়ে মেরে ফেলেছো, এমনকি তোমার বাবাকেও। প্রিন্স তার গলা চেপে ধরে, কিন্তু ছেড়ে দেয়। তখন সেখানে ইমপ্রেস চলে আসে আর বলে ছেড়ে দিলে কেন? জিয়াংমুর গলায় তলোয়ার ধরা হয়। বাইরে থেকে ফ্যাং জিয়াংমু বলে চিৎকার করে। জিয়াংমু বলে ফ্যাং এখনই আসো, না হলে তোমার স্ত্রীকে ওরা মেরে ফেলবে। ফ্যাং এখানে আসে, কিন্তু তাকেও আটকে দেওয়া হয়। ইমপ্রেস প্রিন্সকে বলে এই মেয়েকে মেরে ফেলো, কিন্তু প্রিন্স এটা কি করে করবে? তাই ইমপ্রেসই জিয়াংমুকে মারতে যায়। ফ্যাং দৌড়ে সেখানে আসে, কিন্তু তার আগে জিয়াংমুকে বাঁচাতে প্রিন্স সামনে চলে আসে। ইমপ্রেস নিজের হাতে নিজের ছেলেকে মেরে ফেলে। শুধুমাত্র ক্রাউন প্রিন্সকে এম্পারর বানানোর জন্যই ইমপ্রেস শুরু থেকে এত প্ল্যান করেছে, অনেক লোকেদের মেরেছে। আজ তার কোলেই তার ছেলে মারা গেছে। পরের সিনে দেখা যায় ক্রাউন প্রিন্স মারা যাওয়ায় একমাত্র ছেলে ফ্যাং এম্পারর হয়েছে, আর তার স্ত্রী জিয়াংমু ইমপ্রেস হয়েছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি একটু জটিল ছিল আর সাথে মজারও ছিল। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।